হক সাহেবের মাঠে রোজই মোষ চড়াতে আসে গুড্ডু। মোট 5টা মোষ। তারা শান্ত জীব, আপন মনে ঘাস পাতা খায়, ছুটোছুটি করে না, পালানোর কোনো চেষ্টা নেই। গুড্ডুর তাই তেমন পরিশ্রমও নেই, শুধু একটু নজরে রাখা। দুপুর ঢলে যাওয়ার পর গুড্ডু শিমুল গাছটার তলায় ছায়ায় বসে নুন লঙ্কা দিয়ে ছাতু মাখা খাচ্ছিল। ঠিক এই সময়ে হঠাৎ দেখতে পেল একখানা লম্বা পানা ফর্সা চেহারার ন্যাড়া মাথা লোক প্রাণপণে ছুটে যাচ্ছে। দিকবিদিক জ্ঞান নেই, কাউকে কখনো অত জোরে ছুটতে দেখেনি গুড্ডু। আর ভয়ের কথা হলো লোকটার মাথা থেকে রক্ত পড়ছিল। সন্দেহ নেই লোকটাকে কেউ তাড়া করেছে, আর লোকটা পালাচ্ছে। খাওয়া থামিয়ে গুড্ডু হাঁ করে দেখছিল। লোকটা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে শালবনির জঙ্গলে ঢুকে গেল। গুড্ডু ভাবল, লোকটাকে যারা তাড়া করেছে তারাও এসে পড়বে নিশ্চয়, আর তাহলে বোধহয় লোকটা খুনি হয়ে যাবে। তাই খাওয়া থামিয়ে সভয়ে চেয়ে রইল সে। কিন্তু অনেকক্ষণ অবধি কেউ এলো না দেখে একটু নিশ্চিন্তির শ্বাস ছেড়েছিল সে। গুড্ডু খুব বজরংবলীর ভক্ত। রোজ হনুমান চালিসা শোনে হনুমান মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলায়। মনে মনে হনুমানজির কাছে প্রার্থনা করল, লোকটাকে বাঁচিয়ে দিও ঠাকুর। হঠাৎ আলো মরে আসছে, আর সে তার মোষগুলোকে নিয়ে ফিরবে বলে তৈরি হচ্ছে। তখন একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে হাজির। ষণ্ডাগুন্ডার মতোই চেহারা, তবে লোকটার ডান চোখের নিচে কালশিটে, ঠোঁট ফুলে রক্তাক্ত হয়ে আছে। মাথার চুলগুলোও কেমন যেন উড়ো খুঁড়ো। মনে হলো খুব মারধর খেয়ে এসেছে। লোকটাকে একেবারেই পছন্দ হলো না গুড্ডুর। লোকটা তার কাছে এসে হাঁপ ধরা গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ রে ছোড়া, এখান দিয়ে লম্বা পানা ফর্সা একজন লোককে যেতে দেখেছিস? ঠিক খবর যদি দিতে পারিস তবে 10 টাকা দেব। গুড্ডু অবাক হয়ে বলে, কই, কাউকে দেখিনি তো। লম্বা লোক বলতে কাশীপতি ঢোল আর তার ছাগল 3টেকে খোঁটায় বেঁধে গিয়েছিল, আর হারুর মাকে গোবর কুড়োতে দেখেছি, আর মুকুন্দবাবু সাইকেলের পেছনে আলুর বস্তা চাপিয়ে নিয়ে গেলেন এই একটু আগে। লোকটা হতাশ হয়ে বলে, আরে না না, এ অন্য লোক। এ আমার ভাই, বাড়িতে ঝগড়া করে পালিয়ে এসেছে, তাই খুঁজতে এসেছি। ভাই শুনে একটু দোটানায় পড়ে গেল গুড্ডু। দনমনো করে বলেই ফেলল, আপনার ভাই? তা আগে বলবেন তো মশাই। যার কথা বললেন সেই রকম লম্বা আর ফর্সা একটা লোক ওই শালবনির জঙ্গলে ঢুকেছে, সে তো অনেকক্ষণ আগে। ঠিক বলছিস তো? স্বচক্ষে দেখেছি, ভুল হওয়ার নয়। কথাটা শুনে কিন্তু লোকটা মোটেই শালবনির জঙ্গলের দিকে গেল না। তাকে 10টা টাকাও দিল না। ঊর্ধ্বশ্বাসে যেদিক থেকে এসেছিল আবার সেদিক পানেই ছুটে চলে গেল। ঝাঁ চকচকে মেঘদূত রেস্টুরেন্টে বসে 4 জন পরোটা আর মাংস খাচ্ছিল। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাদের এখন আগুনের মতো খিদে। কাজটা হতে হতেও হয়নি। রাতে বাঘা যতীন ক্লাবেই লোকটার ব্যবস্থা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মনটাই বীরু আর পবনকে জখম করে লোকটা হিরোর মতো পালিয়ে যায়। আর আজ তাদের 4 জনকেও বড় কম চক্কর খাওয়ায়নি। এমনকি পটায়ের টাঙির কোপ খেয়েও জখম অবস্থায় পালিয়ে গেছে। কে জানতো যে লোকটা অমন চিতাবাঘের মতো দৌড়তে পারে। খাওয়া হয়ে গেছে। শিবু মৌরি মুখে দিয়ে চিবোতে চিবোতে বলে, দুবার ফসকেছে, 3বারের বার কিন্তু ফসকালে চলবে না। পটাই গম্ভীর মুখে বলে, দরকার হলে এবারে লাশ নামিয়ে দেব, ভাবিস না।
তপন খড়কে দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলে, সব দোষ হলো হারুর। লোকটাকে পালাতে দেওয়াটাই ভুল হয়েছে। নজরে রাখার জন্য হারুকে প্রতি মাসে মজুরি দেওয়া হয়। ও করছিলটা কি? গণেশ ঠান্ডা মাথার লোক, বুদ্ধিমানও, বলল, মাথা গরম করিস না তোরা। তোদের হাবভাব দেখে মনে হচ্ছে পেলেই খুনটুন করে বসবি। সেটা তো কথা নয়। আগে ধরে নিয়ে গিয়ে সইবাবুদের ব্যাপারটা সেরে নিতে হবে, তারপর কর্তার ইচ্ছেই কর্ম। তুই যে টাঙিটা চালিয়েছিলি পটায়, তাতে কিন্তু লোকটা মরেও যেতে পারত। শিবু বলে, ধুর বোকা, মরে গেলে আর সইবাবুদের দরকার কি? মরা লোক কি আর সম্পত্তির ভাগ চাইতে আসবে? গণেশ ঠান্ডা গলাতেই বলে, চতুর্ভুজবাবু হয়তো খুনের মামলায় ফেঁসে যেতে চান না। কিসের খুনের মামলা? ওসব সেট করা আছে, ভাবছিস কেন? উনি তো বলেই দিয়েছেন, ডেড অর অ্যালাইভ। গণেশ বলে, ওটা কথার কথা। আমরাই বা কেন বাড়তি একটা খুনের মামলায় ফেঁসে যাই? ঘাড়ে তো গোটা কতক মামলা ঝুলছে। শিবু একটু তেরসা হাসি হেসে বলে, তুই কি যীশুখ্রিস্ট না চৈতন্য দেব? আমাদের কপালে শেষ অবধি ফাঁসি বা যাবজ্জীবন তো লেখাই আছে, নয়তো অপোনেন্টের হাতে অপঘাতে মৃত্যু। বুঝেছিস? অত ভাবলে কি আর আমাদের চলে? এমন সময় হাঁফাতে হাঁফাতে হারুকুণ্ডু এসে হাজির। শিবুকে একটা স্যালাম ঠুকে বলে, ওস্তাদ, ঈগল শালবনির জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে। শিবু ক্রূর চোখে বলে, খবর পাকা তো? না হলে কিন্তু এবার তোকে জ্যান্ত পুঁতে ফেলব। খবর পাকা। একটা রাখাল ছেলে সচক্ষে দেখেছে। সবাই হুড়মুড় করে উঠে পড়ল। বাইরে তাদের ল্যান্ড রোভার অপেক্ষা করছে। গনার দলবল নেই, বন্ধুবান্ধবও নেই তেমন। সে হলো একা বোকা মানুষ। সে নিজেই নিজের নাম দিয়েছে চোরেককে চোর। কিন্তু এখন তার দলবল ভারী দরকার। লোকবল না থাকলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। শত হলেও লোকটা তার চেনা। তেমন খারাপ লোক বলেও তো মনে হয় না। তাকে গনাবাবু বলে ডেকেছেও। গনা নামটার সঙ্গে যে বাবু কথাটা জোড়া যায়, এ কথাটাই এতকাল তার মাথায় আসেনি। ওই একটা লোকই তাকে যা হোক একটা সম্মান তো দিয়েছে। কতগুলো পাগলাটে, খ্যাপা, মারকুট্টা বদমাইশের হাতে বেঘরে লোকটাকে মরতে দেওয়া উচিত হবে না। সেটা অধর্ম হয়ে যাবে। সকালে চা বিস্কুটটাও খাওয়া হয়নি। সে গিয়ে বাঘাযতীন ক্লাবে হাজির হয়ে গেল। সেখানে তখন জরুরি মিটিং বসেছে, ক্লাবে হামলা, ঈগল এবং তার অপহরণ নিয়ে। মধ্যমণি শিবু, তাকে ঘিরে মেলা ছেলে ছোকরা, সবাই ভারী উত্তেজিত। গনা গিয়ে মাঝখানে হাজির হওয়ায় সবাই বিরক্ত, কিন্তু গনা ঘাবড়ালো না। মাথা ঠান্ডা রেখে আদ্যপান্ত সব খুলে বুঝিয়ে বলল সে, এবং এটাও বুঝিয়ে বলতে পারল যে তারা তেড়ে ফুঁড়ে না উঠলে ঈগলের বেঁচে থাকার কোনো আশা নেই। শিবু গরম হয়ে বলল, মামাবাড়ির আবদার নাকি? আমরা থাকতে ওরকম গুণী একজন মানুষকে মেরে ফেললেই হলো। তার উপর বুলু মজুমদার আমাদের অতিথি। আমরা কি মরে গেছি নাকি? ঝিন্টু বলে উঠল, তার উপর আমাদের ক্লাবে হামলা চালিয়েছে, দরজা ভেঙেছে, জিনিসপত্র তছনছ করেছে, ঈগল রায়কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কত বড় সাহস! আজ অবধি বাঘাযতীন ক্লাবের সঙ্গে কেউ পাঙ্গা নেয়নি। ছেলে ছোকরাদের মধ্যে উত্তেজনা ছড়াতে দেরি হলো না। সবাই তেড়ে ফুঁড়ে উঠে বলল, চল তো, মাস্তানদের মাস্তানিটা একটু দেখে আসি। হাতে হাতে লাঠি,
স্ট্যাম্প আর হকি স্টিক উঠে আসতে লাগলো। গতরাতে গুন্ডাদের ফেলে যাওয়া রডটাও তুলে নিল একজন। মাছের তেলেই মাছ ভাজার কাজ হবে। ভারী নিশ্চিন্ত হলো গনা। এবার খুনিয়ারা সহজে কাজ হাসিল করতে পারবে না। নন্দলাল থানায় বসে এএসআই গুরুপদর সঙ্গে কাশির বেগুনের গল্প করছিল। ভারী নিশ্চিন্ত হাবভাব, যেন শহরে কোনো ঘটনাই ঘটেনি। সেপাইরা অবশ্য শহরে টহল দিয়ে এসেছে, কোথাও ঈগলকে খুঁজে পাওয়া যায়নি। ধরে নেওয়া হয়েছে লোকটা শহরের বাইরে পালিয়ে গেছে। যদি তাই গিয়ে থাকে তাহলে এতক্ষণে এই থানার জুরিসডিকশনের মধ্যে আর নেই। সুতরাং নন্দলালদের ওপর দায়ও বর্তায় না। যা শত্রু পরে পরে। কিন্তু পুলিশের জীবনে অখণ্ড শান্তি বলে কিছু নেই। এটা সে বারবার দেখে আসছে। আজ রাতে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে ভুনি খিচুড়ি খাবে বলে বাড়িতে ফোন করছিল নন্দলাল, সঙ্গে বেগুন আর ইলিশ মাছের ডিম ভাজা। এমন সময় রসভঙ্গ করতে থানায় এসে হাজির লম্বা সুড়ুঙ্গে চেহারার পানু ঘোষ, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, শহরের অভিভাবক। স্কুল, কলেজ আর এক গাদা প্রতিষ্ঠানের হয় উপদেষ্টা, নয়তো সভাপতি, নয়তো সেক্রেটারি, না হলে চেয়ারম্যান। নজরুল বা রবীন্দ্র জয়ন্তী, নববর্ষ বা দুর্গোৎসব, স্বাধীনতা দিবস বা রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বন্যা ত্রাণ, সর্বত্রই অবিসংবাদী প্রধান অতিথি বা সভাপতি বা পৃষ্ঠপোষক। গোটা 5 ক্লাবেরও তিনি প্রধান উপদেষ্টা। ক্ষুরোধার বুদ্ধি এবং শীতল মস্তিষ্কের মানুষ। সঙ্গে জনা 5-7 ছেলে ছোকরা, সবাই ভীষণ উত্তেজিত। নন্দলাল শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। আরে আসুন আসুন, কি সৌভাগ্য। পানুবাবু প্রায় হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তুমি এখনো নিশ্চিন্তে বসে আছো যে? আর তোমারই নাকের ডগায় একটা নিরপরাধ লোক গুন্ডাদের হাতে খুন হতে চলেছে। এই অরাজকতা কি লোকে সহ্য করবে ভেবেছ? নন্দলাল চমকে উঠে বলে, কে খুন হচ্ছে? কারা খুন করছে? কার এত সাহস? পুলিশের আশকারা পেয়েই তো গুন্ডা মাস্তানদের এত দাপট। আর হবেই বা না কেন? ফেসবুকে তুমিই তো লিখেছ তুমি নিজেই নাকি এক সময়ে গুন্ডা হতে চেয়েছিলে। সেই তোমার পেয়ারের খনি গুন্ডারা অন্যে হয়ে ঈগল রায়কে খুন করতে রওনা হয়েছে। এখনই না আটকালে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। এতক্ষণে হয়ে গেল কিনা তাই বা কে জানে। ঈগলকে রক্ষে করতে হলে এখনই তিলার্ধ দেরি না করে হক সাহেবের মাঠে রওনা হও হে। এখনই রওনা হচ্ছি স্যার, ভাববেন না। গুন্ডাদের টিট করতে আমি জানি। আর স্যার, আমি যে গুন্ডা হতে চেয়েছিলাম তা অল্প বয়সের পাগলামি। ওটা এভাবে ধরবেন না। গুন্ডা হবে নাই বা কেন? বারণ করেছে কে? এখন আমাদের গুন্ডারই তো দরকার, তবে ধর্মগুন্ডা। নোংরা ইতর নৃশংস গুন্ডাদের টিট করতে হলে এখন আমাদের পাল্টা ধর্মগুন্ডার বড্ড প্রয়োজন। শঠে ষাঠ্যাং। প্রাণে মারার গুন্ডা নয় হে, প্রাণ বাঁচানোর গুন্ডা, বুঝলে? নাও নাও, এখন বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। একটা প্রাণ রক্ষে করে এসো তো বাপু। এই যে যাই। বাজারের রাস্তায় একটা ঠেলা গাড়ি আড়াআড়িভাবে রেখে পথ আটকে দিয়েছিল বাঘা যতীন ক্লাবের ছেলেরা। সেখানে ল্যান্ড রোভারটা আটকে যেতেই শিবু মণ্ডল বিপদের গন্ধ পেয়ে পিস্তল বের করে ফেলল। খবরদার, জানে মেরে ফেলে দেব কিন্তু। কেউ কাছে আসবে না। এই পটাই, গাড়ি থেকে নেমে ঠেলাটা সরিয়ে দিয়ে আয় তো। কিন্তু চোখের পলকে
প্রায় জনাবিশেক ছেলে গাড়িটা ঘিরে ফেলল। শিবু একটু ঘাবড়ে গিয়ে শূন্যে একটা ফায়ার করতেই ধপাধপ চারদিক থেকে মার পড়তে লাগলো, বৃষ্টির মতো। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে গণেশ, তপন, হারুকুণ্ডু আর পটাই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালানোর একটা ব্যর্থ চেষ্টা করলো বটে, কিন্তু চারিদিক থেকে এমন মার পড়ছিল যে তারা পেরে উঠল না আর। রাস্তায় পড়ে গড়াগড়ি খেতে লাগলো আর কাতর চিৎকার। শিবু এই হেনস্থায় রাগে আগুন হয়ে কয়েকটা খারাপ গালাগাল দিয়ে ফেলায় একটা হকি স্টিকের মার তার মুখের ওপর এসে পড়ল। ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত। ডান হাতে নিজের মুখ চেপে ধরে বাঁ হাতটা তুলে সারেন্ডারের ইশারা করল সে। বুঝল যে আজকের দিনটা তাদের নয়। পুলিশ এসে ঘিরে ফেলল তাদের। সন্ধ্যের মধ্যেই মন্টাই, বীরু আর পবনকেও গ্রেপ্তার করে আনা হলো। তাদের প্রাথমিক জবানবন্দি থেকে পালের গোদা চতুর্ভুজ রায়ের নাম উঠে আসায় জনকপুরে খবর পাঠালো নন্দলাল। একটু বাদেই জানা গেল চতুর্ভুজও গ্রেপ্তার হয়ে গেছে। আগের দিনে যেমন বাঘ শিকারীরা মৃত বাঘের সঙ্গে বীরের মতো দাঁড়িয়ে ছবি তুলে রাখত, সেই রকম নন্দলালও কোনো কৃতিত্বের কাজ করলে সেলফি তুলে রাখে। আজ এতগুলো গুন্ডাকে পাকড়াও করে সে অহংকারে মকমক করছে। গুন্ডাগুলোকে সার বেঁধে দাঁড় করিয়ে মোবাইলে বেশ কয়েকটা ছবি তুলে রাখল সে। ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে হবে না? চোখ খুলল ঈগল। ইহলোক না পরলোক তা বুঝতে পারল না ঠিক। সে সত্যিই বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। চারদিকটা আবছায়া, জোনাকি জ্বলছে, কানে পন পন করছে মশা, পায়ে আর গায়ে বেয়ে বেড়াচ্ছে পিঁপড়ে আর পোকামাকড়। চারদিকে ঘাস পাতা, কাঁটা ঝোপ, শিওরে মস্ত একটা গাছের গুঁড়ি। উপুর অবস্থা থেকে একটু কষ্ট করে চিত হয়ে শুতে গিয়েই সে দেখতে পেল সাদা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে তার চারদিক। জায়গাটা চেনার উপায় নেই, সেই চেষ্টাও সে করল না। উঠে বসবার একটা চেষ্টা করতে গিয়ে টের পেল তার সর্বাঙ্গে ব্যথা বেদনার শেষ নেই। তবে এইসব ব্যথা বেদনা তার এখন সয়ে গেছে। সবচেয়ে বেশি ব্যথা মাথার পিছনে ডান দিকে। হাত দিয়ে টের পেল আঠা আঠা, বোধহয় রক্ত জমে গেছে। ওখানেই কি কুড়ুলের কোপটা পড়েছিল? হবেও বা। উঠে বসবার পর সে চারদিকটাকে অনুভব করার চেষ্টা করতে লাগল। ধারে কাছে বোধহয় লোকের বসতি নেই, অনেক গাছপালা। আবছায়া একটা বাড়ির ভগ্ন স্তূপ। কুয়াশা আর ঠান্ডা, ঝিঁঝি আর শেয়ালের ডাক, আর নিস্তব্ধতা। পেটে খিদে আর কণ্ঠায় তেষ্টা। তবে এইসব নিয়েই ঝুব্বুস হয়ে বসে রইল ঈগল। যেন কিছুই করার নেই, কোথাও যাওয়ার নেই। এখানেই তার নকটার্ন। ওটা অন্ধকারে কি ভেসে আছে সামনে, একটু উঁচুতে? সেই টুপিটা না, সাদা ফেডোরা? টুপিটা কি কিছু বলতে চায় তাকে? কোনো সংকেত? হাঁ করে চেয়ে রইল ঈগল। একটা মলিন টর্চের আলো সামনের মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটা চাপা কণ্ঠস্বর খুব আকুলতার সঙ্গে কার উদ্দেশ্যে যেন বলছে, স্যার স্যার, বেঁচে পড়তে আছেন কি? কাছে পিঠে থাকলে একটু সাড়া দেবেন প্লিজ। গলাটা চেনা লাগলো। ঈগল তাই অনুচ্চ স্বরে বলল, আপনি কি আমাকে খুঁজছেন গনাবাবু? গলার স্বরটা আবেগে একটু কেঁপে উঠল।
আপনি কি বেঁচে আছেন স্যার? একটু হাতড়ে দেখুন তো আপনার ঘাড়ের ওপর মুন্ডুটা এখনো আছে কিনা। পটাই গুন্ডা যে কুড়ুলের কোপটা বসিয়েছিল বলে শুনেছি, তাতে তো ধড় আর মুন্ডু আলাদা হয়ে যাওয়ারই কথা। হাত পা সব ঠিক জায়গায় আছে তো? শ্বাস পড়ছে কি? বুকে ধুকপুকুনি চলছে নাকি বন্ধ হয়ে গেছে? গনাবাবু, আমার মনে হচ্ছে আমি এখনো বেঁচেই আছি। তবু সাবধানের মার নেই স্যার। আর একবার ভালো করে দেখুন দেখি। বুকের ধুকপুকুনিটা হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। শ্বাস প্রশ্বাস চলছে। ওহ, কি অদ্ভুতভাবে বেঁচে গেছেন আপনি! কি সুন্দরভাবে বেঁচে আছেন! কি পাগলের মতো বেঁচে আছেন! কি বোকার মতো বেঁচে আছেন! একেবারে প্রহ্লাদের মতো বেঁচে আছেন। আহ্লাদের সঙ্গে বেঁচে আছেন। যে আজ্ঞে। টর্চ বাতিটা একটু এগিয়ে এলো তার দিকে, তবে বড্ড নিবু নিবু আলো। আপনি কোথায় স্যার? এই তো এখানে, ঝোপঝাড়ের মধ্যে বেকায়দায় পড়ে আছি। অত কমজোরি আলোয় কি দেখতে পাবেন? আজকাল একটা টর্চ বাতির কীরকম দাম হয়েছে তা কি জানেন? না গনাবাবু, টর্চ বাতি সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। কম করেও 50 টাকা। তবে ভারী কাজের জিনিস, কি বলেন? তাই তো মনে হয়। টর্চ বাতি একটা বেশ বাবুগিরির জিনিসও বটে। বোতাম টিপলেই ফস করে আলোর একেবারে ভাসাভাসি কাণ্ড। হাতে নিলেই গা বেশ গরম হয়, নিজেকে কেষ্টবিষ্টুর মতো লাগে। তাই অনেক দিন ধরে একটা টর্চের ভারী শখ ছিল মশাই। কিন্তু জোগাড় আর হয় না। আজ ভাবলুম, না, একটা হেস্তনেস্ত করতেই হবে। তেজেনের দোকান থেকে মালটা সরিয়ে ফেলেছিলাম প্রায়, কিন্তু কপাল খারাপ। নোলক পরা একটা খুকি পেন্সিল কিনতে এসে ব্যাপারটা দেখে ফেলে এমন চেঁচায় যে পালিয়ে বাঁচি না। তারপর মনে পড়ল গিরিধারী পৈতুণ্ডী শিওরে টর্চ বাতি নিয়ে ঘুমোই। তা জানালা দিয়ে লগি বাড়িয়ে মালটা প্রায় গস্ত করে ফেলেছিলুম আর কি। এমন সময় পৈতুণ্ডীর গিন্নি পানের ফিক ফেলতে কেন যে ওই জানালাটাই বেছে নিল কে জানে মশাই। আমার সর্বাঙ্গে সেই পানের পিক আর দোক্তার গন্ধ নিয়ে কি ঘিনঘিনে অবস্থা। অবশেষে হাই স্কুলের ভাবে ভোলা মাস্টার মশাই ধনেশ খামরু যখন টিউশনি পড়াতে যাচ্ছিলেন, তখন তাকে 3 বাতির মোড়ে পাকড়াও করে ব্যস্ত সমস্ত হয়ে বললাম, টর্চ বাতিটা একটু দিন তো মাস্টার মশাই। পায়ে কি একটা কামড়ালো, একটু দেখি। তা উনি দিলেন। টর্চটা হাতে নিয়েই তৎক্ষণাৎ পাই পাই করে দে ছুট। আর পিছু ফিরে চাইনি। কিন্তু টর্চ বাতিটার যে এমন মরণ দশা তা কে জানতো মশাই। আর এই সবই তো আপনার জন্যে। আমার জন্যে? কি আশ্চর্য! আমার জন্যে কেন গনাবাবু? টর্চ না হলে এই শালবনির জঙ্গলে আপনাকে খোঁজা আর খড়ের গাদায় সূঁচ খোঁজা যে একই ব্যাপার মশাই। আপনি যে একজন ভালো লোক তা আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম। এই আপনিই যা বুঝলেন, এই কথাটা আর কারো মুখ দিয়ে আজ অবধি বেরোলো না। আমার মনে হয় একদিন সবাই বুঝতে পারবে যে আপনি একজন ভালো লোক। স্যার স্যার, আমি আপনার গলার স্বর শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কেন বলুন তো? পাচ্ছেন না? না, আপনার গলার স্বর যেখান থেকে আসছে সেই জায়গায় তো কাউকে দেখা যাচ্ছে না মশাই। টর্চের আলো কমজোরি বটে, কিন্তু এই শর্মার চোখের জোর তো কম নয় স্যার। আমি অন্ধকারেও দেখতে পাই। তাহলে বোধহয় আমাকে আর দেখতে পাবেনও না গনাবাবু। আমার মনে হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি। না, আমি যাচ্ছি না, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে।
গনা আর্তনাদ করে ওঠে। সে কি, আপনি যাচ্ছেন কোথায়? পরলোকেই রওনা দিলেন নাকি? না গনাবাবু, এটা ঠিক পরলোক নয় বটে, তবে মনে হয় এটা অন্য একটা জগৎ। গ্রহান্তর নাকি স্যার? না গনাবাবু, গ্রহান্তর নয়, এই কাছে পিঠেই। তবে এর কম্পাঙ্ক আলাদা, তরঙ্গ আলাদা, সব কিছুই অন্যরকম। এ ভারী সুন্দর জায়গা। এই পৃথিবীর মধ্যেই আর একটা পৃথিবী। যেমন পৃথিবীর কথা মানুষ কল্পনা করে, সেখানে যেতেও চায়, কিন্তু পেরে ওঠে না। বাতাসের ভেতরেই একটা অদ্ভুত দরজা খুলে গেছে। আমি চলে যাচ্ছি। একটু ব্যগ্র হয়ে গনা জিজ্ঞেস করে, ওখানে আমার একটা ব্যবস্থা হয় না স্যার? এখানে তো তেমন সুবিধে হচ্ছে না কি না? ওখানে গেলে একটু সুবিধে হতো। এই জগতের কম্পাঙ্ক আপনার সহ্য হবে না। আমি আসলে এই জগতেরই লোক। কেউ আমাকে শিশুকালে আপনাদের জগতে ফেলে এসেছিল। বিদায় গনাবাবু, আপনি কিন্তু সত্যিই ভালো লোক। কিন্তু কিন্তু স্যার, আগামীকাল যে বাঘাযতীন ক্লাবে আপনার সংবর্ধনা, তাদের আমার নমস্কার জানিয়ে দেবেন। স্যার স্যার, আমাকে ফেলে যাবেন না স্যার। কেউ আর সাড়া দিল না। টর্চটা শেষ অবধি নিবেই গেল। গনা কিছুক্ষণ হাঁ করে অন্ধকারের দিকে চেয়ে রইল। তারপর হতাশ মনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো। লটকা তার গায়ে যে ওষুধটা স্প্রে করে দিয়েছিল, সেটা এখন প্রায় উবে গিয়ে ঝিকু বিশ্বাস আবার অদৃশ্য হয়েছে বটে, তবে মুন্ডুটা এখনো বাকি। সে ঘর থেকে বেরোলে এখন তার মুন্ডুটাই শুধু বাতাসে ভেসে থাকতে দেখা যায়। এই তো দুদিন আগে হক সাহেবের মাঠে ঘাস কাটতে এসেছিল ছগনলাল। ঝিকু পা ধুতে ঘর থেকে একটু বেরিয়েছিল। বাতাসে কাটা মুন্ডু ভাসতে দেখে ছগনলাল বাপ রে বলে দাঁত কপাটি লেগে ধড়াস করে পড়ে মূর্ছা গেল। খুশি হয়েছিল ঝিকু। ঘটনাটা চাউর হলে আর লোকজন ইদিক পানে আসবে না। ওই মাঠেই মোষ চড়াতে আসে গুড্ডু, সোজা সরল ছেলে। একদিন বুনোকুল তুলতে এসে তার ভাসন্ত মুন্ডু দেখে দৌড়ে গিয়ে বন্ধু বান্ধবদের ডেকে এনেছিল ভূত দেখাবে বলে। উঁচুতে উঠলে তার মাথা ঘোরে। তবু ঝিকু পালিয়ে গিয়ে নিম গাছটার ডগায় উঠে বসেছিল। মানুষজনকে যা একটু ভয় ঝিকুর, কারণ বিশ্বাস বাড়ির দক্ষিণের ঘরের মেঝের তলায় এক ঘড়া কোম্পানির আমলের খাঁটি সোনার মোহর পোঁতা আছে তার। মোহর তার আর কোনো কাজে লাগবে না বটে, কিন্তু ওই মোহরের কথা ভাবলে গা একটু গরম হয় আর কি। আর ওই মায়াতেই সে এখনো এই সাত পুরুষের ভিটে আঁকড়ে পড়ে আছে। কাশী বৃন্দাবন কত জায়গাতেই ঘুরে আসতে পারে সে। ইচ্ছেও যে হয় না তা নয়। টিকিট কাটার বালাই নেই, সিট রিজার্ভ করতে হবে না, লটবহর বইতে হবে না, হোটেল বুক করার ঝামেলাও নেই। ফুস করে চলে গেলেই হলো। কিন্তু যতবার ইচ্ছে হয় ততবার ওই মোহর তার কাছা টেনে ধরে রাখে। ভেবে দেখলে এক ঘড়া কোম্পানির আমলের মোহর তো আর চারটিখানি জিনিস নয়। এই চড়া বাজারে লাখো লাখো টাকা দাম। বলতে কি, পাড়াপড়শির মধ্যে সেই সবচেয়ে বড় লোক। কাজেই মোহর নিয়ে একটু গুমরও আছে তার, সেই সঙ্গে ভয়ও আছে। কদিন আগে চোর চোর চেহারার একটা লোক এসে ওই গাছতলাটায় বসে ডাঁসা পেয়ারা খেতে খেতে খানিক খোশ গল্প জুড়ে দিয়েছিল। কিন্তু তার হাবভাব মোটেই পছন্দ হয়নি ঝিকুর। বড্ড ছোঁকছোকে স্বভাব। গুপ্তধন আছে কিনা তারও খোঁজ খবর করছিল। আর চোখ দুখানা ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল সার্চ লাইটের মতো। সেই থেকে ভারী ভয়ে ভয়ে আছে ঝিকু। কোথাকার জল কোথায় গড়ায় কে জানে বাপু। গনার দিনকাল মোটেই ভালো যাচ্ছে না।
নুন আনতে পান্তা ফুরোই এমন অবস্থা। আর লোকজনও এমন শেয়ানা হয়েছে যে কহতব্য নয়। বংশবৃত্তি করে আর মোটেই সুবিধে হচ্ছে না তার। এখন টাকাটা শিকেটা রোজগার করতেই জান কবুল করতে হয়। বড়ই দুর্দিন। গ্রহান্তরে যাওয়ার একটা ব্যবস্থা হলে বড্ড ভালো হতো। নিদেন ইগলবাবুও যদি সঙ্গে নিয়ে যেতেন তাহলেও না হয় একটা হিল্লে হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হলো না। গনার তাই আজকাল ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ে, খালি পেটে উদ্গার ওঠে, মনটা বড্ড হু 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 করে। রাত বিরেতে বেরোই বটে, কিন্তু তেমন সুযোগ সুবিধে হয়ে উঠছে না। তা সেদিন যতীনবাবুর বাড়িতে কেত্তন আর মালসা ভোগ ছিল। যতীনবাবু তাকে একটু স্নেহের চোখেই দেখে থাকেন। সে যে তেমন কোনো কম্মের নয়, তার জন্যে মাঝে মাঝে দুঃখও প্রকাশ করেন। তা সেদিন ডেকে বললেন, ওরে আমার বাড়িতে কেত্তন হবে, তা উঠোনটা একটু ঝাঁটপাট দিয়ে দিবি বাপু, 10টা টাকা দেবক্ষণ, আর ওই সঙ্গে প্রসাদও পেয়ে যাস। তা রাজি হয়েছিল গনা। মন দিয়ে উঠোন ঝাঁটালো। সন্ধ্যাবেলা বসে মন দিয়ে দিব্যি কেত্তন শুনল। বেশ ভক্তিভাবও হলো শুনে। তারপর খাওয়া দাওয়াও মন্দ হলো না। একটু রাতের দিকে একা বোকা বাড়িতে ফিরছিল সে। কদমতলার কাছে নিরিবিলি রাস্তায় হঠাৎ সে দেখতে পেল কুয়াশায় মাখা ময়লা জ্যোৎস্নায় তার সামনে সেই সাদা টুপিটা ভেসে রয়েছে শূন্যে। দেখে হাঁ করে চেয়ে রইল সে। এ যে এলিয়েন সাহেবের টুপি। একটু গলা খাঁকারি দিয়ে সে গদগদ গলায় বলল, এলিয়েন সাহেব নাকি? পেন নাম হই। তা ভালো আছেন তো? সব কুশল তো? বাড়িতে খোকাখুকিরা সব ভালো আছে তো? আপনার শ্রীচরণ দুটি তো দেখতে পাচ্ছি না সাহেব, নইলে একটু চরণধুলি নিতুম। তা আমাকে চিনতে পারছেন তো সাহেব? আমি হলুম গে গনা। টুপি অবশ্য কোনো জবাব দিল না, কিন্তু হঠাৎ একটু দুলতে দুলতে চলতে শুরু করল। কিসের ইঙ্গিত কে জানে। যা হয় এসপার ওসপার। গনাও সেই সঙ্গে মোহগ্রস্তের মতো টুপিটার পিছু পিছু হাঁটতে লাগল। কি থেকে কি হয় তা তো বলা যায় না। হাঁটতে হাঁটতে রথতলা, তিনবাড়ির মোড়, কুমোরপাড়া ছাড়িয়ে বাস স্ট্যান্ড বাঁয়ে রেখে পিলখানার পথ পেরিয়ে হক সাহেবের মাঠ। তারপরও মলিন জ্যোৎস্নায় শূন্যে দুলকি চালে টুপিটা চলতেই লাগলো, থামবার নাম নেই। ক্রমে হক সাহেবের বিশাল মাঠও পেরিয়ে গেল তারা। একটু ভয় ভয় করছিল বটে গনার, তবে সে মনে মনে ঠিক করে ফেলল, বাঁচা মরা যাই কপালে থাক, শেষ অবধি দেখতেই হবে। শালবনির জঙ্গলের কাছ বরাবর এসে টুপিটা হঠাৎ গোত্তা খেয়ে সেই বিশ্বাস বাড়ির ভগ্নস্তূপের ভেতর সেঁধিয়ে গেল। একটু দোনমনো হলো বটে গনার, তবে সে দমল না। দুর্গম সেই আগাছা আর ভাঙা ইট পাথরে ভরা বাড়িটার মধ্যে হোঁচট খেতে খেতে ঢুকে পড়ল। সাপখোপ, বিছে, মশা, পোকামাকড়ের অভাব নেই, কাঁটা ঝোপও বিস্তর। তবে মানুষ এর চেয়েও ঢের ঢের বিপদাপদ পার হয়েছে, এইটাই মস্ত সান্ত্বনা। টুপিটা একটা জায়গায় এসে স্থির হয়ে ভেসে রইল। একটা ছাদহীন ঘর। খুব ঠাহর করে গনা লক্ষ্য করল, আবছায়া জোছনায় টুপিটার ছায়া একটা বিশেষ জায়গায় পড়েছে, ঘরের একটা বিশেষ কোণে। কোনো ইশারা বা ইঙ্গিত নয় তো? তা নইলে এলিয়েন সাহেব কেনই বা তাকে এহেন জায়গায় টেনে আনবেন? জায়গাটা দেখিয়ে দিয়েই টুপিটা ফস করে অদৃশ্য হয়ে গেল। একটা টর্চ বাতি থাকলে কতকটা সুবিধে হতো, কিন্তু গনার কপালে অত সুখ কি আর বিধাতা লিখেছেন? তবে তার পিতৃদত্ত চোখ দুখানার নজর ভারী চোখা।
সে চারদিকে চেয়ে দেখছিল কিছু পাওয়া যায় কিনা। আতিপাতি করে আধো অন্ধকারে খুঁজতে যেতেই হঠাৎ শূন্যে একটা কাটা মুন্ডু ফস করে উদয় হয়েই চেঁচিয়ে উঠল, এই কে রে? কে এই বাড়িতে ঢুকেছিস? কার এত বড় সাহস? গলাটা বিলক্ষণ চেনে গনা। ঝিকু বিশ্বাস। সে একগাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিকুবাবু যে। তা ভালো আছেন তো ঝিকুবাবু? তা দেখছি আপনার গায়ের রংটা প্রায় উঠেই গেছে, শুধু মুন্ডুটাই যা বাকি। বিস্ময়ে ঝিকু কিছুক্ষণ হাঁ হয়ে থেকে বলল, তুই? তোর এত সাহস? এত বুকের পাটা? খবরদার বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। গনা অবাক হয়ে বলে, আরে আরে, এত মাথা গরম করছেন কেন বলুন তো ঝিকুবাবু? একটা পোড়ো বাড়িতে ঢুকে কি এমন অপরাধ করলুম মশাই? এ তো সাপ খোপ ইঁদুর বাদুড়ের বাসা। বলি, গুপ্তধন টুপ্তধন কিছু আছে নাকি? কে বলে এখানে গুপ্তধন আছে? কে সব বাজে কথা রটাচ্ছে? এখানে ওসব কিছু নেই বাপু। মানে মানে সরে পড়ো তো দেখি। কিন্তু আপনার হাব ভাব তো আমার মোটেই ভালো ঠেকছে না মশাই। কিছু যদি নাই থাকবে তাহলে অত উতলা হচ্ছেন কেন আপনি বলুন তো? ঝিকু চটে গিয়ে বলে, উতলা হব না? বলে কি হে? মাঝরাতে একজন ভদ্রলোকের বাড়িতে বিনা নোটিশে হুট করে ঢুকে পড়লে যে বড়। তুমি যে চোর ছ্যাঁচর নও তার কি প্রমাণ? আজ্ঞে, প্রমাণ ট্রমাণ তো কিছু নেই। কিন্তু মশাই, হঠাৎ চোর ছ্যাঁচরের কথাই বা উঠছে কেন? আর চোরকে আপনার ভয়েরই বা কি আছে? ফের মুখে মুখে কথা, আস্পর্ধা তো কম নয়। ওই ঘরের ডান কোনায় শাবল দেখেছিস? ওই শাবল দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব কিন্তু। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। এটা কিন্তু ট্রেসপাসিং, অধিকার ভঙ্গ, ভয়ঙ্কর বেআইনি কাজ। গনা একগাল হেসে বলে, কি ভাগ্যি, শাবলটা দেখিয়ে দিলেন, নইলে তো এই ঝুঁচকো অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে চোখেই পড়তো না মশাই। গনা গিয়ে শাবলটা হাতে তুলে নিল। দিব্যি জিনিস, বেশ ভারী আর অনেকটা লম্বা, আর শাবলের হাত তার খুবই ভালো। ঝিকু আর্তনাদ করে উঠল, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এ কি মামদোবাজি নাকি? ইয়ার কি হচ্ছে? আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো বলে দিচ্ছি। তারা এলে কিন্তু হাঁটুরে মার পড়বে, হাড়গোড় আস্ত রাখবে না। কেন মশাই, আমি অন্যায়টা কি করলাম যে মারধরের ভয় দেখাচ্ছেন? একটা পোড়ো বাড়িতে ঢুকেছি বই তো নয়। কে বলল পোড়ো বাড়ি? এটা আমার ভদ্রাসন। 150 বছর ধরে থানা গেড়ে আছি, পোড়ো বাড়ি বললেই হলো? আমার পারমিশন ছাড়া এ বাড়িতে ঢোকার অধিকার কারও নেই। তোকে জেল খাটাতে পারি, তা জানিস? দেখুন মশাই, কাজের সময়টায় চেঁচামেচি করে কেন গন্ডগোল পাকাচ্ছেন? রাত হয়েছে, যান শুয়ে পড়ুন গে। টুপির ছায়া যেখানটায় পড়েছে সেখানটায় শাবল দিয়ে গর্ত খুঁড়তে শুরু করে দিল গনা। মাটি বেশ নরম, শাবল সহজেই ঢুকে যাচ্ছে মাটিতে, তেমন গা ঘামাতে হচ্ছে না। এবার রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে কিন্তু। এই বলে ঝিকু হঠাৎ ছুটে এসে গনার ডান হাতে একটা কামড় বসিয়ে দিল। গনা অবশ্য কামড়টা টেরই পেল না। সস্নেহে বলল, কামড়ালেন নাকি ঝিকুবাবু? ঝিকু অবাক হয়ে বলে, কামড়ালুম তো, কিন্তু তোমার হেলদোল নেই কেন বলো দেখি? আহা, আমার হেলদোল নাই বা হলো? আপনার কামড়ানোর ভাগ, আপনি কামড়ে যান, কেউ তো বারণ করেনি। কামড়ে কাজ হচ্ছে না দেখে এবার ঝিকু বিশ্বাস গনাকে রদ্দার পর রদ্দা আর ঘুষির পর ঘুষি মারতে মারতে বলতে লাগলো, এবার কেমন লাগে দেখো, এবার বোঝো কত ধানে কত চাল। গনা মন দিয়ে শাবল চালাতে চালাতে বলল, মারধর করে কি কোনো সুখ আছে মশাই?
খামোখা সুস্থ শরীরকে ব্যস্ত করা। কেন ঝুটমুট হয়রান হচ্ছেন? ঝিকু এবার কাঁদো কাঁদো হয়ে বলে, ওরে, তোর কি দয়া মায়া বলে কিছু নেই? এত পাপ কি তোর ধর্মে সইবে? ওই এক ঘোড়া মোহর গেলে যে আমি বড্ড গরিব হয়ে যাব। গনা ভারী অবাক হয়ে বলে, ও বাবা, এক ঘোড়া মোহর? ও জিনিস কি লুকিয়ে রাখতে আছে? ওই মোহরে কত গরিবের প্রাণ বাঁচবে বলুন তো। দেশেরও কত উন্নতি হবে সেটাও ভাবুন। আপনার তো আনন্দ হওয়ার কথা মশাই। আমার মোটেই আনন্দ হচ্ছে না রে। আমার যে ভীষণ কান্না পাচ্ছে। তোর দুটি পায়ে পড়ি, আর খুঁড়িস না। তুই আমার নাতিরও নাতির বয়সী। গুরুজনদের কথা যে শুনতে হয়, তা কি তোর বাবা মা তোকে শেখায়নি? হাত চারেক গর্ত হতেই শাবলটা ঢং করে আওয়াজ ছাড়ল। নিচু হয়ে ঘোড়ার কান ধরে হ্যাঁচকা টান মারল গনা। কিন্তু ঘোড়াটা অত সহজে উঠল না। গনা শাবল দিয়ে ঘোড়ার চারপাশের মাটি সরাতে লাগল। এই শীতেও তার সর্বাঙ্গে ঘাম ছুটেছে। ঝিকু বিশ্বাস চেঁচিয়ে উঠল, আমি কিন্তু অভিশাপ দিচ্ছি। ও জিনিস তোর ভোগে লাগবে না। তুই ওলা ওঠা হয়ে মরবি। তোর ভেদ বমি হবে, নির্বংশ হবি। ঘণ্টা খানেকের চেষ্টায় গলদঘর্ম হয়ে অবশেষে সে ঘোড়াটাকে হাঁচড় পাচড় করে টেনে তুলতে পারল। বেজায় ভারী জিনিস, মনে হয় মোহরে একদম ঠাসা। কপালের ঘাম হাতের কানা দিয়ে চেঁচে সে বসে একটু দম নিল। এই জগদ্দল ভারী জিনিস কাঁধে করে তাকে অতটা পথ পেরোতে হবে। কাজটা সোজা নয়। তবে কিনা মানুষ এর চেয়েও ঢের শক্ত শক্ত কাজ করেছে। এ আর এমন কি? ঝিকু বিশ্বাস ডাকাডাকি করে লোক জড়ো করে ফেলেছে। তবে তারাও ঝিকুর মতোই হালকা পাতলা ধোঁয়াটে সব মানুষ। তাদের ক্ষীণ কলরব শুনতেও পাচ্ছিল গনা। হাত জোড় করে বলল, বাবা সকল, জননী সকল, অপরাধ নেবেন না। আপনারাই বলুন, ঝিকুবাবু কি কাজটা ভালো করেছেন? বিবেচনা করে দেখুন, গুপ্তধন হলো গে সুপ্তধন। টাকা পয়সা যদি ঘুমিয়েই থাকে, তাহলে তাদের দিয়ে কি কোনো কাজ হয়? ও তো অচল টাকার সামিল। ঠিক বলছি তো বাবা সকল, জননী সকল? ভুল বলে থাকলে ধরিয়ে দেবেন কিন্তু। ক্ষীণ কলরব শোনা গেল, ঠিক ঠিক। তবে আর চিন্তা নেই। মাটির নিচেকার 150 বছরের অন্ধকার থেকে এবার মোহরেরা জেগে উঠেছে। তারা ঝলমল করছে, তারা হাসছে, আনন্দ করছে। সামনে এখন তাদের অনেক কাজ। ঠিক ঠিক। তাহলে পেন নাম হই বাবা সকল, জননী সকল। আপনাদের অনুমতি হলে এবার তাহলে আমি রওনা হয়ে পড়ি। অনেকটা পথ যেতে হবে তো। ঠিক ঠিক। জগদ্দল ভারী ঘোড়াটা কাঁধে নিয়ে ক্যাঁকাতে ক্যাঁকাতে হক সাহেবের মাঠটা পার হচ্ছিল গনা। এই বাঘা শীতেও ঘেমে নিয়ে যাচ্ছে সে। মাঝে মাঝে ঘোড়াটা নামিয়ে দম নিতে হচ্ছে। তা হোক, গনার মোটেই খারাপ লাগছে না। এমন বোঝা হলে সে নিত্যি নিত্যি বইতে রাজি আছে। এবার ঘরদোর পাকা করতে হবে তার, আর জানালা দরজাও মজবুত করা দরকার। দিনকাল ভালো নয়। চারদিকে যা চোর ছেঁচড়ের উৎপাত,